কেউ কেউ রাজা সেজে দাবার বোর্ডে বসে, কিন্তু খেলা শেষ হলে দেখা যায় সে নিজেই গুটির মতো কোণঠাসা হয়ে পড়ে আছে। দক্ষিণ এশিয়ার এই দীর্ঘ উপাখ্যানে ভারত আজ ঠিক সেই অবস্থানেই এসে দাঁড়িয়েছে, যেখানে সে নিজেকে আঞ্চলিক আধিপত্যের স্বাভাবিক উত্তরাধিকারী ভাবতে চেয়েছিল, অথচ বাস্তবতার কশাঘাতে সেই স্বপ্ন এখন বারবার ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। অধিকৃত কাশ্মীরের পেহেলগামে মর্মান্তিক হামলার 1 বছর পেরিয়ে গেছে। বছরখানেক আগে নয়াদিল্লি ভেবেছিল এই ঘটনাকে কেন্দ্র করে তারা আন্তর্জাতিক অঙ্গনে এমন এক নাট্যমঞ্চ তৈরি করবে যেখানে পাকিস্তান হবে চিরাচরিত ভিলেন আর ভারত হবে নায়ক। কিন্তু দুঃসাহসী সন্ত্রাস বিরোধী যোদ্ধা অনেকটা শাহরুখ খান, অক্ষয়ের সিনেমার মতো। কিন্তু সিনেমার স্ক্রিপ্ট যেভাবে লেখা হয়েছিল, স্ক্রিনে এসে তার সেইভাবে অভিনীত হলো না। পরিচালক ঠিক সেইভাবে ফুটিয়ে তুলতে পারলেন না, বরং দর্শকরা যেন হঠাৎ করে চরিত্র বদলে যেতে দেখল। নায়ক আর ভিলেনের সীমারেখা ঝাপসা হয়ে গেল, আর সেই ঝাপসার মাঝেই ভারত নিজেই নিজের সংলাপ ভুলে বসে রইল। ভারত অপারেশন সিন্দুর চালালো, বেশ সিনেমাটিক ভাইবের নাম, যেন কোনো পুরাণের বীর যোদ্ধার অভিযান উপাখ্যান। কিন্তু সেই অভিযানের পক্ষে শক্ত প্রমাণের অভাব ছিল এমনই স্পষ্ট যে আন্তর্জাতিক মহল তা এক ধরনের আবেগতাড়িত পদক্ষেপ বলেই মনে করল। ভারতের নেতারা হয়তো ভেবেছিলেন উচ্চস্বরে দাবি করলেই সত্য প্রতিষ্ঠিত হয়, কিন্তু পৃথিবীটা এখন আর এত সরল নেই। এখানে প্রমাণের চেয়ে বড় আর কিছু নেই, এবং সেই জায়গাতেই ভারত হোঁচট খেল। এদিকে পাকিস্তান একেবারে ভিন্ন কৌশল নিল। যুদ্ধের আগুনে ঘি ঢালার বদলে তারা নিজেকে শান্তির দূত হিসেবে উপস্থাপন করতে শুরু করল। বৈশ্বিক উত্তেজনার এই সময়ে, বিশেষত পশ্চিম এশিয়ার সংকটের মধ্যে পাকিস্তানের কূটনৈতিক সক্রিয়তা আন্তর্জাতিক মহলে প্রশংসা পেল। যে দেশকে একঘরে করার পরিকল্পনা ছিল, সেই দেশই উল্টো মধ্যস্থতাকারীর ভূমিকায় প্রশংসিত হলো। এ যেন নাটকের এক অপ্রত্যাশিত মোড়। ভারতের অভ্যন্তরীণ চিত্র কম নাটকীয় নয়। দেশের একাংশ যখন বলিউডের ধুরন্ধর 2 সিনেমার কল্পজগতে ডুবে আছে, তখন বাস্তবের রাজনীতি ও অর্থনীতি নীরবে অন্য গল্প লিখছে। যেন এক অবুঝ শিশুর মতো আবদার পূরণ না হলে যে আরও জোরে চিৎকার করে। ভারতের রাজনৈতিক ভাষ্যও আজ অনেকটা সেই রকম। বাস্তবতা যত কঠিন, কণ্ঠস্বর তত উচ্চ। অর্থনীতির কথাই ধরা যাক। ভারতের জ্বালানি নির্ভরতা এমন এক জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যেখানে আন্তর্জাতিক বাজারের সামান্য ওঠানামাও দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতাকে নাড়িয়ে দিতে পারে। নির্বাচনের আগে দাম কমিয়ে রাখা হয়েছে, এ যেন অতিথি আসার আগে ঘরদোর গুছিয়ে রাখা। কিন্তু অতিথি চলে গেলে যেমন আসল চেহারা প্রকাশ পায়, তেমনি ভোট শেষ হলে জ্বালানির দাম বাড়ার সম্ভাবনা যে বাস্তব, তা বোঝা খুব কঠিন নয়। আর জ্বালানির দাম বাড়লে বাজারের প্রতিটি পণ্যের দামও বাড়বে। এ যেন এক শৃঙ্খল প্রতিক্রিয়া। তার উপর সমুদ্রপথে জাহাজ আটকে পড়া, ইরান সংলগ্ন অঞ্চলে উত্তেজনা, এসব মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। কিন্তু এসব খবর জনসম্মুখে খুব একটা আসে না, কারণ বাস্তবতার মুখোমুখি হওয়ার চেয়ে সেটিকে আড়াল করাই যেন এখন নীতিতে পরিণত হয়েছে। এই আড়াল করার কৌশলকে আরও সুসংহত করতে নতুন ডিজিটাল মিডিয়া আইন আনা হয়েছে। স্বাধীন কণ্ঠগুলো, যারা মূলধারার বাইরে দাঁড়িয়ে প্রশ্ন তুলতে পারত, তাদের কণ্ঠরোধের ব্যবস্থা এখন আরও কঠোর। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে কার্যত রাষ্ট্রের অনুগত প্রতিষ্ঠানে পরিণত করার এই প্রয়াস এক ধরনের নীরব নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে, যেন এক অদৃশ্য জাল যার ভেতরে ধরা পড়ছে মত প্রকাশের স্বাধীনতা। অন্যদিকে পেহেলগামের বাস্তবতা একেবারে ভিন্ন ছবি তুলে ধরে। সেখানে আতঙ্ক এখনও কাটেনি। সাধারণ মানুষের উপর নজরদারি, হয়রানি, বিধিনিষেধ, সব মিলিয়ে জীবন যেন এক অবিরাম চাপের মধ্যে আটকে আছে। পর্যটন, যা এক সময় ওই অঞ্চলের প্রাণ ছিল, এখন নানা বিধিনিষেধের বেড়াজালে বন্দী। আন্তর্জাতিক অঙ্গনেও ভারতের অবস্থান ক্রমেই সংকুচিত হচ্ছে। রাওয়ালপিন্ডির নূর খান বিমান ঘাঁটিতে মার্কিন ভাইস প্রেসিডেন্টের অবতরণ সেই দাবিগুলোকেই প্রশ্নবিদ্ধ করেছে। যেখানে বলা হয়েছিল এই ঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়েছে, বাস্তবতা মাঝে মাঝে এমনই নির্মমভাবে মুখোশ খুলে দেয়। ভারত নিজেকে দক্ষিণ এশিয়ার স্বাভাবিক নেতা হিসেবে ভাবতে চায়, কিন্তু প্রতিবেশীরা কি সেই দাবিকে মেনে নিচ্ছে? উত্তরটা সহজ নয়, বরং একে একে দেখা যাচ্ছে ছোট দেশগুলো নিজেদের অবস্থান নতুন করে নির্ধারণ করছে।
বাংলাদেশের সঙ্গে সম্পর্কের কথাই ধরা যাক। একসময় যাকে নিকটতম অংশীদারিত্ব বলা হতো, সেই সম্পর্ক এখন নানা প্রশ্নের মুখে। 2024 সালের গণবিক্ষোভে শেখ হাসিনার পতনের পর ভারতের অবস্থান অনেকের চোখেই প্রশ্নবিদ্ধ হয়েছে। জনগণের দাবির পাশে না দাঁড়িয়ে বরং বিতর্কিত নেতাকে আশ্রয় দেওয়া, এই সিদ্ধান্ত জনমতের দৃষ্টিতে ভালোভাবে গ্রহণযোগ্য হয়নি। এখানে বিষয়টি শুধু কূটনৈতিক নয়, নৈতিকও বটে। অতীতে বাংলাদেশ ভারতের সংবেদনশীল অনুরোধ মেনে নিয়েছে। উলফা নেতা অনুপ চেটিয়াকে প্রত্যাবর্তন তার একটি বড় উদাহরণ। কিন্তু আজ যখন একই ধরনের প্রত্যাশা ভারতের দিকে রাখা হচ্ছে, তখন সেই প্রতিদান পাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। ফলে বিশ্বস্ত মিত্র হিসেবে ভারতের ভাবমূর্তি ধাক্কা খাচ্ছে। পশ্চিম সীমান্তে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক তো আগেই উত্তপ্ত ছিল, এখন তা আরও জটিল হয়েছে। সিন্ধু পানি চুক্তি স্থগিত করা, যে চুক্তি যুদ্ধের মধ্যেও টিকে ছিল, তা আন্তর্জাতিক মহলকে বিস্মিত করেছে। এর ফলে শুধু কূটনৈতিক সম্পর্ক নয়, আস্থার ভিত্তিও নড়ে গেছে। নেপাল, যে একসময় ভারতের ঘনিষ্ঠ মিত্র ছিল, সেখানেও পরিবর্তন এসেছে। 2015 সালের অবরোধের স্মৃতি এখনও তাজা। নতুন সরকার চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করছে, সীমান্ত বিরোধ নিয়ে নতুন করে চাপ সৃষ্টি করছে। লিপুলেখ পাস নিয়ে বিরোধ যেন এক প্রতীক, যেখানে শুধু ভূখণ্ড নয়, আস্থার প্রশ্নও জড়িয়ে আছে। মালদ্বীপের #ইন্ডিয়া আউট আন্দোলন আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। নতুন নেতৃত্ব প্রকাশ্যে ভারতের প্রভাব কমানোর কথা বলছেন। সামান্য সংখ্যক ভারতীয় কর্মী থাকলেও রাজনৈতিক প্রভাব এর ধারণা এতটাই প্রবল যে সেটি এখন মূল বিতর্ক। শ্রীলঙ্কায়ও একই চিত্র। অর্থনৈতিক সংকটে ভারত সাহায্যের হাত বাড়ালেও পরে বিভিন্ন চুক্তি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। আদানি প্রকল্প নিয়ে স্থানীয় সমালোচনা, এগুলো দেখায় যে সাহায্যের সঙ্গে প্রভাব বিস্তারের প্রশ্ন জড়িয়ে থাকে এবং সেটি সবসময় স্বাগত হয় না। সব মিলিয়ে চিত্রটি একেবারে স্পষ্ট। ভারত যে আধিপত্যের স্বপ্ন দেখেছিল, সেটি বাস্তবতার পরীক্ষায় টিকছে না, বরং প্রতিবেশীরা নিজেদের স্বার্থ ও স্বাধীনতা রক্ষায় আরও দৃঢ় হচ্ছে। শেষ পর্যন্ত প্রশ্নটা খুবই সহজ: আধিপত্য কি আদৌ চাপিয়ে দেওয়া যায়? ইতিহাস বলে যায় না। নেতৃত্ব অর্জন করতে হয় আস্থা দিয়ে, সহযোগিতা দিয়ে, সম্মান দিয়ে, শুধু শক্তি দিয়ে নয়। ভারত আজ সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে তাকে সিদ্ধান্ত নিতে হবে সে কি কল্পনার রাজ্যে বসবাস চালিয়ে যাবে নাকি বাস্তবতার কঠিন মাটিতে পা রাখবে। কারণ পরাজয় মানেই সবসময় পতন নয়, কখনো কখনো তা নতুন করে শুরু করার সুযোগও দেয়। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে হলে প্রথমে স্বীকার করতে হয় স্বপ্ন আর বাস্তব এক